ধরনের পারে? এখানে আমি এইভাবে দেখছি জিনিসটা যে ভারতে কিন্তু নরেন্দ্র মোদীর গত 2 মেয়াদে সেই সময় কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতি গুরুত্ব বেশি পেয়েছিল এবং তারা ভেবেছিল যে এইটাই হয়তো নতুন পন্থা হবে, সেই জন্যে এইবারের নির্বাচনেও তারা এটার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এবং এমনও কথা হয়েছে বিভিন্ন জায়গায় যে নরেন্দ্র মোদী হচ্ছেন ঈশ্বরের অবতার বা তার মেসেঞ্জার হিসেবে তাকে দেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় ভোটাররা তাদের ম্যাচুরিটি দেখিয়েছে যে না, এই যে ধর্মীয় উন্মাদনা 2 মেয়াদ পর্যন্ত চলেছে কিন্তু সেটা আর চলতে দিতে তারা রাজি নন। তারা দেখিয়েছেন সেখান থেকে তারা ফিরে আসার। এই ব্যাপারেও কিন্তু নির্বাচন কমিশনেও কিন্তু অভিযোগ করা হয়েছে ভারতীয় সিভিল সোসাইটি। হ্যাঁ, সেগুলো তো আছেই যে সেখানে তাদের প্রতিষ্ঠানগুলো যে ম্যাচিওরিটি দেখিয়েছে, তা ভারতের গণতন্ত্রের যে ম্যাচিউরিটি সেইটা আমরা এখান থেকে পাচ্ছি। একসময় মনে হচ্ছিল যে ভারতের গণতন্ত্র বোধহয় পথবিচ্যুত হয়ে যাচ্ছে, কারণ তাদের গণতন্ত্র সম্বন্ধে আমাদের ধারণা যে তারা একটা অসাম্প্রদায়িক গণতন্ত্র, পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ। সেইটার আমরা যখন আমাদের স্বাধীনতার সময় তাদের দিকে তাকিয়েছি যে তাদের মতন হওয়ার চেষ্টা করবো, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো ছিল, কিন্তু এখন তারাই সেখান থেকে বিচ্যুত হয়ে সরে যাচ্ছিল। তাদের ওখানেই দেখতে পাচ্ছিলাম আমরা যে চরমপন্থা, চরম ধর্মীয় কি বলা যায় উন্মাদনা, এইগুলো নিয়ে তারা রাজনীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেগুলোকে এবারে জবাব দিয়েছে ভারতের জনগণ। তবে এখানে আবার অনেকে অনেক রকমের কথা বলেন যে যদি সত্যি সত্যি আমরা ভোট গুনি তাহলে খুব বেশি পার্থক্য হয় নাই ভোটের, কিন্তু তারপরেও ফলাফল যা হয়েছে তাতে আমরা তো এটুকু অবশ্যই বলতে পারি যে ভারত আবার বলতে চেয়েছেন যে ভারতের যে অসাম্প্রদায়িক রাজনীতির যে ধারাটা বাংলাদেশকে প্রভাবিত করবে আর কি বর্তমান নির্বাচনে, সেখান থেকে তারা যে ফিরে আসতেছে সেটা সবার জন্য ইতিবাচক, ভারতের জন্য ইতিবাচক, সেটা আমাদেরকেও স্বস্তি দেয়। কারণ ভারতে যদি চরমপন্থা বা ভারতে যদি অসাম্প্রদায়িকতা বেশি বাড়ে তাহলে আমাদের দেশেও সাম্প্রদায়িকতার বীজ মানে বৃক্ষ বেড়ে উঠতে পারে, এরকম একটা সম্ভাবনা। যদিও সেটা হয় নাই, কিন্তু সম্ভাবনা তো সবসময় থাকে। কিন্তু পাশাপাশি দেশে যদি ভারত সবচেয়ে বড় দেশ, সেখানে যদি একটা ভালো সংস্কৃতি চর্চা হয় সেটা আশেপাশের সব দেশে ছড়িয়ে পড়বে, এটাই তো স্বাভাবিক। এবং তারা যে গৌতম লাহিড়ী যেটা বলছিলেন যে ভারত কীরকমের বাংলাদেশ দেখতে চায়, সেটার জন্য ভারতকেও নিজেকে একটা দৃষ্টান্ত হিসেবে সাজাতে হবে। সেইটা আমি মনে করি যে এইবারের নির্বাচনে যে ভারতের ভোটারদের এবং ভারতের গণতন্ত্রের যে পরিপক্কতা প্রদর্শন করেছে তারা, সেটার থেকে নিশ্চয়ই আমরাও শিক্ষা গ্রহণ করবার সুযোগ আছে। আমাদের কেউ বুঝতে হবে যে আমাদের এখানেও অসাম্প্রদায়িকতা বাড়তে দেওয়া উচিত না, সেটা আমরা করতে দেব না। আমরা সবসময় সেটা থেকে দূরে থাকার চেষ্টা করেছি, এখন আমরা সেখানে আর একটু শক্তি বেশি পাবো ওই প্রচেষ্টায়। আর তাছাড়া খালি তো ইয়ের জন্য নয় যে কী ধরনের সরকার ভারতে আছে, কী ধরনের সরকার বাংলাদেশে আছে, এটা ছাড়াও যেটা ভৌগোলিক অবস্থানের কথা বলা হচ্ছে, আমাদের ইতিহাসের কথা বলা হচ্ছে, সেই সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। এই সম্পর্কের তুলনা অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের বা অন্য কোনো দেশের সাথে ভারতের সম্পর্কের তুলনা করা যায় না। সুতরাং সেইখানে আর তাছাড়া ভারতের যে আমি বলছিলাম, ভারতের যে নেইবারহুড ফার্স্ট নীতি যেটা পলিসি যেটা, সেখানে কিন্তু বাংলাদেশকে ভারত একটা উদাহরণ হিসেবে প্রদর্শন করতে চেষ্টা করেছে বিভিন্ন সময়, এবং আমরা তাতে গৌরব বোধ করি যে হ্যাঁ, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো। কিন্তু সেইটা যে তার মানে এটার থেকে বোঝা যায় যে বাংলাদেশকে তারা গুরুত্ব কী পরিমাণ দেয়। সেই জন্য এই যে আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমরা পরস্পরকে যথেষ্ট গুরুত্ব দেই এবং আমাদের একজনের কি হচ্ছে তাতে আরেকজনের অবস্থানের উপরে প্রভাব পড়ে, এবং সেই জন্যে আমাদেরকে আরও বেশি সচেতনতার সাথে পরস্পরের স্বার্থ রক্ষা করে চলতে চেষ্টা করতে হবে। ভারতকেও যেমন চেষ্টা করতে হবে আমাদের পানির ভাগ দেওয়ার ব্যাপারে আরও সচেষ্ট হতে। আমাদের সীমান্তে যে মানুষ হত্যা হচ্ছে নিয়মিত, যদিও বারবার বলা হচ্ছে যে এটা শূন্যে নিয়ে আসা হবে, কিন্তু সেটা হচ্ছে না, কিন্তু সেই ব্যাপারে আরও সচেষ্ট হওয়ার প্রয়োজন আছে এবং সেটা আমরা হব আশা করছি। তো নতুন মেয়াদে দুই দেশের দুই নেতা আমি মনে করি যে সেই দিকে এগিয়ে যাবেন এবং সেটাই আমরা সবাই আশা করি।